আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 12-র 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 6 নম্বরটা শেখাবো। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। তো দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে 2 প্রকার গুঁড়ো সাবানের কথা বলা হয়েছে। তো প্রথমে লিখব প্রথম প্রকারের গুঁড়ো সাবানে, মানে প্রথম প্রকারের গুঁড়ো সাবান ছিল লিখব সমান কত 10 কিগ্রা। 10 কিগ্রা। এবার লিখব যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, বা লিখতে পারি পরিমাণের অনুপাত সমান 2:3। এখন বের করে নেব যে সোডার আনুপাতিক ভাগার। লিখতে পারি অতএব প্রথম প্রকার লিখে দিচ্ছি। প্রথম প্রকারে সোডার আনুপাতিক ভাগ হার। দেখো কীভাবে ভাগার বের করতে হয়। এটা হচ্ছে সোডার পরিমাণ, তো 2টা উপরে আর এই দুটো কিন্তু এখানে যোগ হয়ে বসবে। সমান উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5 যোগ করে, এটা হচ্ছে অংশ। কি পেলাম? প্রথম প্রকারের সোডার আনুপাতিক ভাগার এত অংশ। আবার লিখে নেব যে প্রথম প্রকারে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ হার সমান, এই 3টা ছিল সাবান গুঁড়োর সংখ্যা, 3টা উপরে লিখব, নিচে লিখব 2 যোগ 3 সমান উপরে 3, নিচে হচ্ছে 5 অংশ। এখন লিখে নেব 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ছিল। লিখব অতএব 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ছিল, বা লিখতে পারতে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ। তো সমান দেখো 10 গুণিত 2/5, এটা আমি কাটাকুটি করে নেব। 5 দুগুণে 10, তো 2 দুগুণে 4 কিগ্রা। আবার লিখে নেব যে অতএব 10
কিগ্রা গুঁড়ো সাবান গুঁড়ো ছিল। সমান দেখো 10 গুণিত এখানে হবে 3/5, এটা কাটাকুটি করে পেলাম 2, মানে 3 দুগুণে 6 কিগ্রা। এটা কিন্তু প্রথম প্রকারে বেরিয়ে গেল। এবার বের করব দ্বিতীয় প্রকারের। আবার লিখব দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবান ছিল। সমান 18 কিগ্রা। আবার লিখে নেব যে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত। তো লিখে নিচ্ছি যে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত সমান দেখো এখানে হবে 4:5। এখন লিখে নেব যে অতএব দ্বিতীয় প্রকারে সোডার আনুপাতিক ভাগহার সমান, এটা হচ্ছে সোডার পরিমাণ, তো 4টা উপরে আর এই দুটো যোগ হয়ে এখানে বসে যাবে, 4 + 5 সমান 4, আর নিচে হচ্ছে 9 অংশ। এবার লিখে নেব যে অতএব দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার সমান দেখো এই 5টা ছিল সাবান গুঁড়োর সংখ্যা, তো 5 উপরে নিচে হচ্ছে 4 + 5 সমান উপরে 5 নিচে হচ্ছে 9 অংশ। এবার বের করে নেব যে 18 কিগ্রা সাবান গুঁড়োতে সোডা ছিল। লিখে নেব অতএব 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ছিল। সমান দেখো 18 গুণ চিহ্ন, যেটা এই সোডার পেয়েছি আনুপাতিক ভাগহার 4/9, এটা দিয়ে আমি গুণ করে নেব। তো 18কে 9 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি, তো 4 দুগুণে 8 কিগ্রা। আবার লিখে নেব অতএব 18 কিগ্রা গুঁড়ো সাবান গুঁড়ো ছিল। সমান 18 গুণিত দেখো সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার পেয়েছিলাম 5/9, এটা কাটাকুটি করে দেবো, 9 দুগুণে 18, তো দাঁড়াচ্ছে 5 দুগুণে 10 কিগ্রা।
এবার দেখো প্রশ্ন আরও বলেছে, প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। তো দেখো এখন লিখতে পারি যে 2 প্রকার গুঁড়ো সাবান মেশানো হলে নতুন গুঁড়ো সাবান, মানে 2 প্রকার গুঁড়ো সাবান মেশানো হলে নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণ হবে, মানে সোডা হবে, সোডার পরিমাণ হবে সমান, দেখো যে দুটো সোডা পেয়েছিলাম সেই দুটো সোডা কিন্তু আমি যোগ করে নেব। প্রথম প্রকারের সোডা পেয়েছিলাম 4 কিগ্রা, আর দ্বিতীয় প্রকারে দেখো সোডা পেয়েছিলাম 8 কিগ্রা। 8 কিগ্রা আমি যোগ করে দেবো, সময়টা হচ্ছে 12 কিগ্রা। এবং সাবান গুঁড়োর পরিমাণ হবে সমান, দেখো প্রথম প্রকারে গুঁড়ো সাবান পেয়েছিলাম 6 কিগ্রা, আর দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 10 কিগ্রা, আর এটি যোগ করে পাচ্ছি 16 কিগ্রা। বুঝা গেল? এখন দেখো এর অনুপাতটা বের করে নেব। এখন লিখতে পারি যে অতএব নতুন গুঁড়ো সাবান সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত সমান, দেখো দাঁড়াচ্ছে এখানে পেয়েছিলাম 12 এখানে পাচ্ছি 16। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে দুটোকেই দেখো 4 দিয়ে ভাগ যাবে, 3 4 12, আর এটা হচ্ছে 4 4 16। এখন লিখে নেব যে বলেছে প্রশ্নে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। এখন লিখে নেব অতএব নতুন গুঁড়ো সাবানে তো দেখো বলেছে সাবান গুঁড়োর কথা, তো এটা হচ্ছে সাবান গুঁড়োর সংখ্যা 4, আর নিচে হচ্ছে 3 যোগ 4 সমান 4/7 অংশ সাবান গুঁড়ো থাকবে। এই অঙ্কটা প্রচুর বড়, তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, বোঝো। লিখে নেব যে প্রথম পাত্রে ফলের রস আছে,
প্রথম পাত্রে ফলের রস আছে সমান 1/3 অংশ। তো প্রথম পাত্রে জল আছে সেটা বের করব। লিখে নেব যে অতএব প্রথম পাত্রে জল আছে। ধরো মোট যেটা জুস আছে 1, আর 1 থেকে এটা বাদ দিলে কিন্তু জলটা বেড়ে যাবে। তো দেখো এটা আমি ভগ্নাংশে বিয়োগ করে নিচ্ছি। সমান 1 নিচে 1 আছে আর এখানে 3, 1 আর 3 লসাগু করলে 3 হবে, 3কে নিচে 1 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে। বিয়োগ এবার দেখো এই 3কে 3 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে অংশ। সমান এটা দাঁড়াচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হচ্ছে 3 অংশ। এবার বের করব দ্বিতীয় পাত্রে ফলের রস আছে। লিখে নেব দ্বিতীয় পাত্রে ফলের রস আছে সমান দেখো 1/4 অংশ। এখান থেকে বের করে নেব যে দ্বিতীয় পাত্রে জল আছে। দ্বিতীয় পাত্রে জল আছে সমান মোট জুসটা ধরো 1, আর এখান থেকে 1/4 আমি অংশ বাদ দিয়ে দেবো, তবে জলটা বেড়ে যাবে। সমান দেখো এর নিচে 1 আছে, 1 আর 4 লসাগু করলে 4 হবে, 4কে নিচের 1 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 4-এর সাথে 1 গুণ করলে আবার 4 হবে। এই 4কে 4 দিয়ে করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে অংশ। সমান এটা দাঁড়াচ্ছে যে 3/4 অংশ। লিখে নিতে পারি 3/4 অংশ। এবার দেখো এবার কিন্তু অন্য পাত্রে সম্পূর্ণ জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। তো নতুন পাত্রে ফলের রসের পরিমাণটা কী হবে সেটা বের করে নেব। দেখো লিখে নেব যে অন্য একটি পাত্রে সম্পূর্ণ জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। ঢালা হলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ সমান দেখো 1/3 যোগ 1/4, এই দুটো কিন্তু আমি একসাথে যোগ করে নেব। সমান ভগ্নাংশে যোগ করব, 3 আর 4 লসাগু করলে লসাগু যাবে না, 3 4 12 গুণ করে বসে নেব। এই 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, যোগ 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে অংশ। সমান দেখো 4 আর 3 যোগ করলে 7, আর নিচে হচ্ছে 12 অংশ। এখন দেখো লিখে নেব এটা ফলের রসের পরিমাণ বেরোলো, লিখতে পারি এবং জলের পরিমাণ বের করে নেব। জলের পরিমাণ সমান জলের পরিমাণ দেখো 2/3, মানে যেটা আমি বের করেছি 1 থেকে বিয়োগ করে করে 2/3 যোগ 3/4, এটা হচ্ছে অংশ।
সমান দেখো এই 3 আর 4 লসাগু করে নেব, লসাগু যাবে না তো গুণ করে নেব 12 হবে। এই 12কে 3 দেখা করলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে 4 2 8 হবে, যোগ 12কে 4 দেখা করলে 3 হবে, 3 এর সাথে 9 গুণ করলে 3 গুণ করলে 9 হবে অংশ। দেখো 8 আর 9 যোগ করলে হচ্ছে 17 আর নিচে হচ্ছে 12 অংশ। এবার দেখো লিখে নেব যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাতটা বের করে নেব। অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সমান, দেখো 7/12 এটা ছিল ফলের রস ইস্টু, আর এখানে করব 17/12 17/12। তো দেখো আমরা কি জানি যে এই ইস্টুটা ধরো সমান চিহ্ন মানে নিচে নিচে আমরা কাটাকুটি করতে পারি। তো 12 কেটে দিলাম, থাকছে এখানে 7:17। বুঝা গেল? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। তো এটা কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। লিখে নেব যে প্রথম গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান 3:1। এখন আমি এই জলের আনুপাতিক ভাগার আর সিরাপের আনুপাতিক ভাগাটা বের করে নেব। তো লিখব অতএব যে প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগ হার, এটা হচ্ছে জলের পরিমাণ। তো 3টা উপরে লিখব আর নিচে এই দুটো যোগ করে বসাবো, 3 + 1 সমান উপরে 3 নিচে হচ্ছে 4, এটা হচ্ছে অংশ। এবার লিখে নেব অতএব প্রথম গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগ হার। প্রথম গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগ হার সমান, দেখো এই 1টা ছিল সিরাপের পরিমাণ, নিচে হবে 3 + 1 সমান উপরে 1 নিচে হচ্ছে 4, এটা হচ্ছে অংশ। এটা বেড়ে গেল। এবার বের করব দ্বিতীয় গ্লাসেরটা। দেখো লিখে নেব দ্বিতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান, এখানে বসিয়ে নেব 5:3। এবার বের করে নেব যে জলের আনুপাতিক ভাগ হার। অতএব দ্বিতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগ
হার সমান, এটা হচ্ছে জলের পরিমাণ, তো 5টা উপরে, নিচে হবে 5 যোগ 3 সমান উপরে 5, নিচে হচ্ছে 8 অংশ। এবার বের করে নেব যে দ্বিতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগার। অতএব দ্বিতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগ হার সমান, দেখো উপরে হবে 3, নিচে হবে 5 যোগ 3, উপরে 3, নিচে হচ্ছে এই 5 আর 3 যোগ করে 8 হচ্ছে, এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করে নেব তৃতীয় গ্লাসেরটা, লিখে নেব এবং তৃতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান, এখানে হবে 9:7। এবার দেখো বের করে নেব তৃতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগার। অতএব তৃতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগ হার সমান, এই 9টা ছিল জলের পরিমাণ, তো 9টা উপরে আর নিচে হবে 9 যোগ 7, উপরে 9 আর এটা যোগ করে হচ্ছে 16 অংশ। এবার বের করে নেব তৃতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগার। তৃতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগ হার সমান, উপরে হবে 7, নিচে হবে 9 যোগ 7, উপরে 7, নিচে হচ্ছে 16, এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করে নেব মোট জলের পরিমাণটা। তো এখন লিখে নেব, দেখো যে এই 3টি গ্লাসের শরবত একটি নতুন পাত্রে ঢেলে দিলে নতুন পাত্রে জলের পরিমাণ হবে সমান, দেখো এই 3টি কিন্তু পাত্রের আমি জলের পরিমাণটা একসাথে যোগ করে নেব। প্রথমটাতে পেয়েছিলাম 3/4 অংশ, যোগ দ্বিতীয়টাতে পেয়েছিলাম 5/8 অংশ, আর তৃতীয়টাতে পেয়েছিলাম 9/16 অংশ। 9/16 এই 3টাকে একসাথে আমি যোগ করে নেব। দেখো সমান 4, 8, 16 আমি লসাগু করে নেব। তো দেখো 4, 8 আর 16 যদি লসাগু করি, 4 দিয়ে দেখো 3টে যাবে, 4 1 4, 4 2 8, আর এটা হচ্ছে 4 4 16। এবার দেখো 2 দিয়ে যাবে, 1 বসে যাবে, 2 1 2, 1 বসে যাবে, আর 2 2 4। এখন এটা গুণ করে পাচ্ছি 4 2 8, 8 2 16, 16 পাচ্ছি লসাগু। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে,
4-এর সাথে 3 গুণ করলে 3 4 12 হবে, যোগ 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10 হবে, যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 9 গুণ করলে 9 হবে, এটা অংশ। এবার দেখো যোগ করে নেব আমি, 12 আর 10 হচ্ছে 22, আর 22 আর 9 হচ্ছে 31। এখানে আমি 31 বসিয়ে নেব, আর এখানে হচ্ছে 16, এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করে নেব, এবং সিরাপ হবে সমান, দেখো যে প্রথম পাত্রের সিরাপ পেয়েছিলাম 1/4 অংশ, যোগ দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 3/8 অংশ, যোগ আর তৃতীয় পাত্রে পেয়েছিলাম 7/16 অংশ। এই সম্পূর্ণ আমি যোগ করে নেব। এখন দেখো 4, 8 আর 16 করে আমি 16 পেয়েছিলাম, এই 16কে 4 দিয়ে ভাগ করে 4 পাবো, 4-এর সাথে 1 গুণ করলে 4 পাবো, যোগ 16কে 8 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2-এর সাথে 8 গুণ করলে 3 গুণ করলে 3 দুগুণে 6 পাবো, যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 7 গুণ করলে 7 পাবো, অংশ। তো দেখো 4 6 10, 10 আর 7 হচ্ছে 17/16 অংশ। এখন দেখো আমি অনুপাতটা বের করে নেব। এখন লিখে নেব যে অতএব নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান। তো দেখো যেটা জল পেয়েছিলাম সেটা আমি বসিয়ে নেব, 3টি পাত্র মিলিয়ে 31/16 ইস টু 17/16। এখানে দেখো এই 16 আমি কেটে দিলাম, থাকছে এখানে 31 ইস টু 17। বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে এত এবং এত। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাদের তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে, আবার তোমাদের আমি সহজভাবে শেখাচ্ছি, বোঝো। লিখে নেব যে এখানে কিন্তু দেখো এখানে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো আছে। তো লিখতে পারি মনে করি যে প্রথম প্রকারের পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকারের পিতল 2x একক পরিমাণ মেশানো হয়েছে। তো দেখো প্রথম প্রকারের মধ্যে তামা ও দস্তার অনুপাতটা বসিয়ে নেব। লিখব যে প্রথম প্রকারের মধ্যে তামা ও দস্তার অনুপাত
সমান 8:3। এবার দেখো বের করে নেব যে তামার পরিমাণ। তার আগে লিখে নিতে পারি যে তামার আনুপাতিক ভাগহার। তো লিখে নিতে পারি যে অতএব প্রথম প্রকারে তামার আনুপাতিক ভাগহার কি হবে, উপরে 8 নিচে হবে এটা যোগ করে উপরে 8 নিচে হচ্ছে 11 অংশ। আবার লিখতে পারি যে 10 তার মানে প্রথম প্রকারে 10 তার আনুপাতিক ভাগহার সমান উপরে হবে 3 নিচে হবে 8 যোগ 3, উপরে 3 নিচে হচ্ছে 11 অংশ। এবার লিখে নেব যে 5x এককে তামা আছে, ঠিক আছে। মানে প্রথম প্রকারের পিতল ছিল 5x একক। তো লিখতে পারি যে অতএব প্রথম প্রকারে 5x একক পিতলে তামা বা তামার পরিমাণ সমান দেখো এই 5x গুণিত তামার আনুপাতিক ভাগার পেয়েছিলাম 8/11, ঠিক আছে। তো এটা তো কাটাকুটি যাবে না, উপরে হচ্ছে 5×8 = 40, x নিচে হচ্ছে 11, এটা হচ্ছে একক। আবার লিখে নেব অতএব প্রথম প্রকারে 5x এককে এবার হবে 10 তার। 10টা কত সেটা বের করতে হবে। লিখে নেব একক পিতলে 10 তার পরিমাণ সমান 5x, যেটা 10 তার আনুপাতিক ভাগার পেয়েছিলাম 3/11, এটা বসিয়ে নেব। এটা কাটাকুটি যাবে না, উপরে হচ্ছে 3×5 = 15, x নিচে হচ্ছে 11 একক। এবার দেখো এবার আমি দ্বিতীয় প্রকারটা বের করে নেব। তো লিখব যে আবার দ্বিতীয় প্রকারে মধ্যে তামা ও 10 তার অনুপাত সমান, এটা হচ্ছে 15:7। আবার লিখে নিতে পারি অতএব দ্বিতীয় প্রকারে তামার আনুপাতিক ভাগহার সমান উপরে হবে 15 নিচে হবে 15 যোগ 7 সমান উপরে হচ্ছে 15 নিচে হবে এই দুটো যোগ করে 22 অংশ। এবার বের করে নেব যে অতএব দ্বিতীয় প্রকারে 10 তার আনুপাতিক ভাগহার
সমান উপরে হবে 7, নিচে হবে 15 যোগ 7 সমান হচ্ছে 7, নিচে হচ্ছে 22 অংশ। এখন লিখে নেব অতএব দ্বিতীয় প্রকারে 2x একক পিতলে তামার পরিমাণ সমান 2x গুণিত, দেখো তামার আনুপাতিক ভাগার পেয়েছিলাম 15/22। এখানে দেখো এটা কাটাকুটি যাবে, 11 দুগুণে 22, উপরে থাকছে 15x, নিচে থাকছে 11, এটা হচ্ছে একক। আবার বের করব, দেখো যে অতএব দ্বিতীয় প্রকারে 2x একক পিতলে দস্তার পরিমাণ সমান দেখো 2x গুণিত দস্তার আনুপাতিক ভাগারটা পেয়েছিলাম 7/22, এটা আমি কাটাকুটি করে নেব, 11 দুগুণে 22, উপরে হচ্ছে 7x, নিচে হচ্ছে 11 একক। এবার দেখো এই মিশ্রণটিকে যোগ করে নেব। তো এখন লিখে নেব, দেখো যে অতএব নতুন প্রকারের পিতলে তামা আছে সমান কি পেয়েছিলাম, প্রথম প্রকারে তামা পেয়েছিলাম 40x/11 আর যোগ দ্বিতীয় প্রকারে তামা পেলাম 15x/11, এটা আমি ভগ্নাংশে যোগ করে নেব। এখানে লিখে নেব একক, 11 লসাগু করলে 11ই হবে, তো উপরে যা আছে সেটাই কিন্তু বসে যাবে। ঠিক আছে, 40x যোগ 15x একক। এখানে দেখো যোগ করে পাচ্ছি 55x আর নিচে হচ্ছে 11, এখানে একটা কাটাকুটি যাবে, 5×11 55 সমান দাঁড়াচ্ছে এখানে 5x একক। এবার বের করে নেব যে নতুন প্রকারে পিতলের দস্তা আছে, লিখে নেব এবং নতুন প্রকারের পিতলে দস্তা আছে সমান, দেখো প্রথম প্রকারে দস্তা পেয়েছিলাম 15x/11 আর দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 7x/11, এটা হচ্ছে একক। তো 11 লসাগু করলে 11ই হবে, উপরে যা আছে সেটা কিন্তু বসে যাবে, একক আর 15x আর 7x যোগ করলে হয়ে যাবে 22x আর নিচে হচ্ছে 11, এটা কাটাকুটি করলে হবে 2 সমান দাঁড়াচ্ছে 2x একক। এখন লিখে নিতে পারি যে অতএব নতুন প্রকারের পিতলে তামা ও দস্তার
পরিমাণের অনুপাত তো দেখো এই যেটা পেলাম কাটাকুটি করে নতুন প্রকারে তামাটা 5x পেয়েছি, আর এখানে is2, এখানে পাচ্ছি 2x 10টা। দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে x দুটো কেটে দেবো আমি, থাকছে 5:2। বোঝা গেল? তো অতএব তোমাদের আমি আজকে এই পদ অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।